বিগত দিনের বৈঠকগুলোতে আমার মনে হয় না আপনারা ছিলেন, দু একজন ব্যতীত। আমি ছিলাম। উনি ব্যতীত, হ্যাঁ। তাই তো? তো সেই অর্থে সাংগঠনিক যে আদান প্রদান, ইন্টারেকশন বলুন, এটা আজকেই প্রথম। এবং এই সাংগঠনিক বিষয়বস্তুকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই আজকে আমার এখানে আসা। তার কারণ বিগত 4 তারিখের পর একটা আমরা রাষ্ট্রবাদী রাজনৈতিক দলকে শাসন ক্ষমতায় পেয়েছি, সরকারে পেয়েছি। বিগত দিনের কর্মচারীদের যে ক্ষোভ, বঞ্চনা, তো সেই জায়গা থেকে হয়তো কর্মচারী সমাজ আগামী দিনে একটা সুরা হবে কর্মচারীদের, এই আমরা আশা রাখি। তো আপনাদের কাছে এসেছি আমি সাংগঠনিক কিছু বার্তা উপস্থাপন করা বা আদান প্রদান করার নিরিখে। রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘ, তার ফাউন্ডেশন, তার ভিত্তি, এইগুলো আপনাদের কাছে উপস্থাপন করা সাংগঠনিক জায়গা থেকে আমাদের উচিত বা করণীয়, সেই অর্থে আজকে আসা। কারণ আমরা বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে প্রতি মুহূর্তেই আমরা ছুটে বেড়াচ্ছি। কারণ বিগত দিনে আমরা দেখেছি যে কর্মচারীরা সংগঠিত হয়েছে, তাদের সংগঠন কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় লালিত পালিত, পরিচালিত। তো সেই সংগঠনগুলো যে বার্তা দিত কর্মচারীদের, যেটা কিনা যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে, সরকার গঠন করেছে, আমরা রাজনৈতিক দলকে ব্যবহার করে কর্মচারীদের সুখ দুঃখ ঘোচাবো বা কর্মচারীদের পাওনা গন্ডা আদায় করব। কিন্তু বাস্তবিকই যেটা দেখা গেছে বিগত দিনে, যে কর্মচারীরা বা কর্মচারী ইউনিয়ন সংগঠন দাবি দাবা তো আদায় করতে পারেইনি, বরঞ্চ কি হচ্ছে যে সেই রাজনৈতিক দল কর্মচারীদের ব্যবহার করেছে। তার মানে যেটা উদ্দেশ্য ছিল কর্মচারী সংগঠনগুলো কর্মচারীদের নিরিখে, সেটা উল্টোটা ঘটেছে বিগত দিনে আমরা দেখেছি। বরঞ্চ লাস্ট যেটা আমরা দেখলাম, যেটা হচ্ছে যে কর্মচারীদের মুখ খোলার কোনো জায়গা ছিল না সরকারের বিরুদ্ধে বা রাজনৈতিক দলের বিরুদ্ধে। তো সেখানে কি হচ্ছে যে তাদের পাওনা গন্ডা, তাদের অধিকার, এই বিষয়ে তাদের সত্য কথাটা বলার জায়গা পর্যন্ত ছিল না। অফিসে অফিসে যেটা হচ্ছে একটা থ্রেড কালচারের একটা জায়গা হয়ে উঠেছে, এবং সেই থ্রেড কালচারগুলো এসছে নির্দিষ্ট একটা সংগঠন থেকে, যারা সংগঠনকে লিড করত, এবং সেই সংগঠন সরাসরি কি হচ্ছে যে সেই রাজনৈতিক দলের পদলেহন করে চলত। তো সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গর সরকারি কর্মচারী মহল তারা মুক্ত হয়েছে। তো আমরা যে রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘের পক্ষ থেকে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, সেই জায়গাটা একটু তুলে ধরি বিষয়টা। রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘ, যার আদর্শ, যার বিচারধারা, যার চিন্তা ভাবনা সম্পূর্ণরূপে সম্পৃক্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দ্বারা। আপনারা আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাম শুনেছেন প্রত্যেকেই, কিন্তু তাদের যে কর্মপদ্ধতি, তাদের যে সাংগঠনিক স্ট্রাকচার, এই জায়গাগুলো সম্পর্কে হয়তো অনেকেই অনেক কিছু জানেন না। আমরাও যে বলবো যে সব জানি তাও নয়, নিশ্চিত জানি, সেটাই শেয়ার করতে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার মূল কাজ হচ্ছে সমাজকে সংস্কার করা। এই সংস্কার করার নিরিখে কি হচ্ছে যে সে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য বিভিন্ন ক্ষেত্র তৈরি করেছে, বা তাদের ভাষায়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভাষায় আয়াম। এই আয়াম উদ্দেশ্য হচ্ছে যে এই আয়ামগুলো খোলার উদ্দেশ্য হচ্ছে যে সেই শ্রেণীর মানুষগুলোর জন্য সেই আয়ামটাই কাজ করবে এবং
পরিপূর্ণভাবে কাজ করবে। ঠিক একই রকম যে আমাদের যে শ্রমিক এবং কর্মচারী এই আয়ামটাতে কাজ করবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিএমএস যে নামক যে আয়ামটি আছে সেই আয়ামটি, ভারতীয় মজদুর সংঘ। তো এই ভারতীয় মজদুর সংঘ তাদের যেমন অসংগঠিত ক্ষেত্র আছে, শ্রমিক শ্রেণী আছে, সংগঠিত ক্ষেত্র কর্মচারী সমাজও আছে। এই সংগঠিত শ্রেণীকে কাজ করার জন্য সুনির্দিষ্টভাবে একদম সঠিকভাবে কাজ করানোর জন্য এই জায়গাটা রাষ্ট্রীয় বিএমএস কি করলো, একটা জাতীয় স্তরে একটা ফেডারেশন করলো। ফেডারেশনটার নাম হচ্ছে জিইএমসি, গভর্নমেন্ট এমপ্লয়িজ ন্যাশনাল কনফেডারেশন। এটা হচ্ছে জাতীয় স্তরের একটা ফেডারেশন। এই জিএমসির আন্ডারে, এই ফেডারেশনের আন্ডারে কারা কারা? স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি বা সরকার পোষিত সরকারি কোষাগার থেকে যাদের বেতনভুক্ত সেই সকল সব জায়গাগুলো। এই গভর্নমেন্ট এমপ্লয়িজ ন্যাশনাল কনফেডারেশন কি হচ্ছে যে তার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, এবার সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি বা অন্যান্য সেক্টরের সঙ্গে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের সার্ভিস সংক্রান্ত বিষয়, চাকরি সংক্রান্ত বিষয় বিস্তর ফারাক। তো সেইখানটা কি হচ্ছে যে আবার জিএনসি কি করলো, এই স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, যেমন বিভিন্ন প্রদেশে যে যারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি তাদেরকে লালন পালন করার জন্য, তাদেরকে পরিচালনা করার জন্য এখানে পরবর্তীতে আরেকটা জাতীয় স্তরের ফেডারেশন কিন্তু তারা করলো। তার নাম হচ্ছে রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ। এই জায়গাগুলোতে লেখা আছে কিন্তু, এই যে জিএনসি এবং রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ। এই রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ নামক যে ফেডারেশনটা, এই ফেডারেশনটা কাদেরকে দিয়ে তৈরি, কারা সেখানে অবস্থান করছে, কারা এই জায়গাটাকে পরিপূর্ণ করেছে? এই রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ বিভিন্ন প্রদেশের যারা সরকারি কর্মচারী, তাদের যে কর্মচারী সংগঠন এই মতাদর্শে, সেই প্রদেশ থেকে কর্মচারীদের নিয়েই কিন্তু রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ এই জাতীয় ফেডারেশনটা তৈরি। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে যে এই বিভিন্ন প্রদেশে আমাদের যে ফেডারেল স্ট্রাকচারে, আমরা কোয়াসি ফেডারেল বা ফেডারেল স্ট্রাকচারে আমরা বিভিন্ন প্রদেশের যে সরকারি কর্মচারী, তাদের কি হচ্ছে সার্ভিস রোলের ভিন্নতা রয়েছে। এই ভিন্নতার নিরিখে কি হচ্ছে যে তারা একটা ইউনিয়ন স্ট্রাকচারের আনার একটা কাজ করে চলেছে। যেমন কি হচ্ছে যে আমাদের চার্টার অফ ডিমান্ড বা বলতে পারেন যে আমাদের দাবি দাওয়া সমূহ, এই দাবি দাওয়া সমূহ আমরা দুটো স্তরে ভাগ করেছি। একটা হচ্ছে প্রদেশ স্তরে আমাদের ডাইরেক্ট যে আমাদের সরকার তাদের কাছে আমাদের যে সুনির্দিষ্ট দাবি দেওয়া, আরেকটা আমাদের জাতীয় স্তরে এই যে রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ, এর মারফতে আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের একটা লড়াই সংগ্রাম চলছে। সেই লড়াই সংগ্রামটা কি রকম, আমি দুটো এক্সাম্পল রাখতে পারি আপনাদের সামনে। যে রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের দুটো যদি মেইন এজেন্ডা হয় বা চার্টার অফ ডিমান্ড হয়, দাবি হয়, সেটা কি না, আমাদের এই ফেডারেল স্ট্রাকচারে প্রদেশের ভিন্নতার নিরিখে যে আমাদের সার্ভিস রুল, সেই সার্ভিস রুলের কিন্তু আমাদের ভিন্নতা রয়েছে। তো রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ তাদের যে দাবি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে, সেখানে দাবি কি যে এক দেশ এক সেবা শর্ত, অর্থাৎ একটাই সার্ভিস রুল। একটা দেশ, আমার দেশ ভারতবর্ষ, এই দেশের সর্বত্র একটাই সার্ভিস রুল চালু করা হোক। এই সার্ভিস রুলের যে ভিন্নতা সেটা রাখা যাবে না। আমাদের দ্বিতীয় আরেকটা মূল দাবি আছে আমাদের কেন্দ্রীয় স্তরে, সেটা কি না, আমাদের এই প্রদেশের ভিন্নতার জন্য আমাদের যে অবসরকালীন বয়স, এই বয়সের ভিন্নতা রয়েছে। কোথাও 62 বছর, কোথাও 60 বছর, কোথাও 58 বছর, এইরকম। আমরা আমাদের জাতীয় ফেডারেশনের মাধ্যমে আমরা গভর্নমেন্টকে জানাতে চাই যে এই প্রদেশ ভেদে এই বয়সের, অবসরকালীন বয়সের সীমা বা সেই সীমারেখাটা কি হচ্ছে এক করতে হবে, অর্থাৎ সেটা সর্বোচ্চ 65 বছর। তো এই জায়গাগুলো কেন বলছি? এই জায়গাগুলো বলছি যে আমাদের যে সাংগঠনিক যে ভিত্তি, সাংগঠনিক যে অবস্থান, সেইটাকে সুনিশ্চিত করতে। তার কারণ আমাদের অনুমোদন কে দিয়েছে? আমাদের একটা প্রথম কিছু কর্মচারী আমরা একটা রেজিস্ট্রেশন বের করেছিলাম। রেজিস্ট্রেশন বের করার পর আমরা এই ঘরানাতে আমরা এসেছি।
এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে ঘরানা, তার মতাদর্শ, তাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। আমরা এই মতাদর্শের আর কি তার তলায় থেকে আমরা সংগঠন করতে চাই, কর্মচারী সমাজকে পরিচালিত করতে চাই, সংগঠিত করতে চাই। তো সেখানটায় এসে কি হচ্ছে, বিএমএস আমাদের কি হচ্ছে মান্যতা প্রদান করেছে, সঙ্গে সঙ্গে আমাদের মান্যতা প্রদান করেছে বা অনুমোদন প্রদান করেছে কে, জিএনসি, এবং পরবর্তীতে রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ, যাদের প্রত্যক্ষ ভূমিকায় বা প্রত্যক্ষ দিক নির্দেশনায় আমরা কি হচ্ছে যে পরিচালিত হচ্ছে। আমরা আগামী 18 এবং 19 জুলাই এই রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের যে কার্য সমিতি, সেটাকে আমরা কলকাতায় আয়োজন করার দায়িত্ব পেয়েছি। তো সেই জায়গাগুলো ধরে আমার যে জায়গাটা, যে ফাউন্ডেশন, সেই জায়গাটা আপনাদের কাছে বলতে চাই। তার কারণ এই ভোটের ফল ঘোষণার পরবর্তী সময় অনেক কিছু বিষয় এদিক ওদিক চলছে। কর্মচারী সমাজ যারা কি হচ্ছে বিভ্রান্ত, কোনটা ঠিক কোনটা ভুল। তো এই ঠিক ভুল বিচার করাটার দায়িত্ব সম্পূর্ণ আপনার। আপনি খোঁজ নিন, আপনি খোঁজ নিয়ে আপনি কি হচ্ছে যে নিজে স্থির হন, স্থির হয়ে গিয়ে আপনি পরবর্তীতে নিজে এই জায়গাটায় মনস্থির করুন যে আমি কার সদস্যপদ গ্রহণ করব। ফ্যান চালা দেওয়া না, মনে হয় ঠান্ডাই আছে, মনে হয় আওয়াজ হয়, ঠিক আছে। তো এই জায়গাটাতে কি হচ্ছে যে আপনাদের কাছে সেটাই উপস্থাপন করতে চাইছি যে সাংগঠনিক ভিত্তি যদি না থাকে তাহলে সংগঠনের অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন চিহ্ন তৈরি হয়, এটা আমরা জানি। কারণ গত 4 তারিখের পর এইরকম বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক পরিস্থিতি কর্মচারী সমাজের সামনে উঠে এসেছে। এ বলছে যে আমাকে মুখ দাদা বলেছে আমাকে এটা করতে, কর্মচারী সমাজকে দেখতে, ও বলছে ওই করতে, কিন্তু এইগুলো তো সাংগঠনিক ভিত্তি নয়। কারণ কথায় তো আমি কি হচ্ছে যে একটা সমাজকে নিয়ে ছেলে খেলা করতে পারি না। তার কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সুনির্দিষ্ট ক্ষেত্র তৈরি করে দিয়েছে, সুনির্দিষ্ট আয়ামকে লালন পালন করার জন্য। আমরা যদি কি হচ্ছে ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রটাই যদি দেখি, সেই ক্ষেত্রটা কার জন্য, কিসের জন্য আর কি বরাদ্দ করা আছে, সেটা শুধু রাজনীতি করার জন্য বরাদ্দ আছে। ভারতীয় জনতা পার্টি তার বিচরণের ক্ষেত্রটা শুধু রাজনৈতিক পরিসরেই, তাকে রাজনীতি করার অনুমতি দিয়েছে। তার কারণ সংঘের এই বিষয়গুলো আমাদের সঙ্গে ঠিকঠাক জানা নেই বলে আমাদের বুঝতে অসুবিধা হয়। আমাদের মধ্যে অনেকেই বলে থাকেন যে এবিভিপি, যে রাষ্ট্রবাদী একটা ছাত্র সমাজের সংগঠন, এই এবিভিপি কার ছাত্র সংগঠন? আমাদের মধ্যে অনেকেই বলে থাকে এটা বিজেপির ছাত্র সংগঠন, কিন্তু না, এবিভিপি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র আয়াম বা সংগঠন, যে ছাত্র সমাজে সে কি হচ্ছে যে বিচরণ করবে। ঠিক এই নিরিখেই বলতে চাই, যেটা হচ্ছে যে এই বিএমএস বা ভারতীয় মজদুর সংঘ, সে শ্রমিক এবং কর্মচারীর নিরিখেই সে বরাদ্দ আছে বা নিয়োজিত আছে, সে এই ক্ষেত্রটাতেই কাজ করবে। যদি বিজেপির শ্রমিক কর্মচারী নিয়ে কাজ করার কোনো রকম এখতিয়ার থাকতো, ভারতবর্ষের এখন 21 থেকে 22টা রাজ্যে এই রাষ্ট্রবাদী দল ক্ষমতায় আছে, তাহলে সেখানেও রাজ্য কর্মচারী বা রাজ কর্মচারী আছে, তাহলে সেই সকল প্রদেশে তো কি হচ্ছে যে এইরকম বিজেপির ছত্রছায়া বা অনুমোদনে কর্মচারী সংগঠন তৈরি হতো। কিন্তু গোটা ভারতবর্ষের নিরিখে যদি আমি গুগল সার্চ করি বা ইউটিউব দেখি, কোথাও পাবো না। তাহলে পশ্চিমবঙ্গ এই সর্বভারতীয় একটা রাজনৈতিক দল বা তার আতুরঘর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যদি আমি স্ট্রাকচার দেখি, তাহলে এখানে শুধু পশ্চিমবঙ্গের নিরিখে আলাদা নিয়ম হওয়ার তো কথা নয়। এই জায়গাগুলো আপনাদের সুনিশ্চিত হতে হবে। তার কারণ এখন একটা ঝড় উঠেছে 4 তারিখের পর, ঝড়ের মধ্যে কি হচ্ছে যে যাওয়ার মতো করে কি হচ্ছে আমগুলোতে বেরিয়ে গেছে। তো সেই জায়গাটায় আপনারা প্রত্যেকে শিক্ষিত মানুষ, আপনারা বিচক্ষণ মানুষ, আপনারা এই জায়গাগুলো সুনিশ্চিত হবে যে কর্মচারীরা কোন সেক্টরে, কোন জায়গায়, কোন ছাতার তলায় এসে সংগঠিত হবে বা তার কর্মচারী সংগঠন কি হবে। তা এই গেল আমাদের কি হচ্ছে সাংগঠনিক ভিত্তি।
যদি এই সাংগঠনিক ভিত্তি না হতো, রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের যে কার্য সমিতির বৈঠক পশ্চিমবঙ্গ প্রদেশের জন্য বরাদ্দ করতো না, বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘ তার দায়িত্বে, তাদের উপর দায়িত্ব নির্ভর দিত না। তার কারণ আমরা একটা সুনির্দিষ্ট মতাদর্শে বা ভাবাদর্শে বিশ্বাসী। আমাদের সাংগঠনিক যে ভিত্তি, সেই যে সাংগঠনিক যে পরিচালনার যে সিস্টেম, আমাদের প্রথমে যেখানে রাষ্ট্রহিত, প্রদেশহিত, কর্মচারী হিত, এই কথাটা তিনটের মানে কি? আমরা এই কথা তিনটেকে যদি আমি অ্যানালিসিস করতে যাই, আমাদের সাংগঠনিক যে বিচারধারা বা সিদ্ধান্ত, বিচার ব্যবস্থাপনা, আমাদের এই তিনটে পিলারকে টাচ করতে হবে। প্রথমেই সর্বপ্রথম আমাদের কি হচ্ছে যে আমরা রাষ্ট্রহিতে কাজ করে যাব, রাষ্ট্রের সার্বভৌমত্বে, রাষ্ট্রের হিতে, রাষ্ট্রের ভালোর জন্য আমরা কিন্তু এই জায়গাটায় বদ্ধপরিকর। দ্বিতীয় আমাদের আসছে কি হচ্ছে প্রদেশ। প্রদেশ মানে কি হচ্ছে আমরা প্রদেশের কর্মচারী, প্রদেশ যদি ভালো থাকে আমরাও ভালো থাকবো, সেই অর্থে আমরা প্রদেশ হিতে কাজ করে যাব। তৃতীয় হচ্ছে কর্মচারী হিত, কর্মচারীরা যদি ভালো থাকে সংগঠন ভালো থাকবে, অতএব কর্মচারী হিতে সংগঠন কাজ করে যাবে। আজকে কি হচ্ছে যে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে বিচারধারাতে যে এই সেক্টরগুলো বলা হলো, 52টা আয়াম রয়েছে, এই 52টা আয়াম একে অপরের সঙ্গে সম্পর্ক কি? বিজেপি ভারতীয় জনতা পার্টি সে রাজনৈতিক ক্ষেত্রে কাজ করছে, সেও রাষ্ট্রবাদী। আমি শ্রমিক কর্মচারী সেক্টরে আমরা কাজ করছি, ভারতীয় মজদুর সংঘ। ধর্মীয় ক্ষেত্রে বিশ্ব হিন্দু পরিষদ, বনবাসী কল্যাণ আশ্রম, বা বলতে পারি ছাত্র সমাজে এবিভিপি, এইরকম যে 52টা আয়াম রয়েছে, এই আয়ামগুলো একে অপরের সঙ্গে, এরা প্রত্যেকেই কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরই মতাদর্শে, ভাবাদর্শে বিশ্বাসী, বিচারধারা বিশ্বাসী। তো সেই জায়গাটা এক সেক্টরের সঙ্গে আরেকটা সেক্টরের সম্পর্ক কি? একটা সেক্টরের সঙ্গে আরেকটা সেক্টর, বা একটা ক্ষেত্রের সঙ্গে আরেকটা ক্ষেত্রের সম্পর্ক হচ্ছে না সহোদর ভাইয়ের মতো। আমাদের মাতৃগর্ভ একই, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আমরা সহোদর ভাইয়ের মতো অবস্থান করছি একে অপরের সঙ্গে। এক ভাই যদি আরেক ভাইয়ের সঙ্গে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তার সঙ্গে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে চলবো। আরেক ভাই যদি বিমাতৃসুলভ আচরণ করে, তার সঙ্গে কিন্তু আমার মাতৃসুলভ আচরণ করবো। অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘ, যার অনুমোদন ভারতীয় মজদুর সংঘ, স্বতন্ত্র। রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘ স্বতন্ত্র। সেখান থেকে কি হচ্ছে যে আমাদের সঙ্গে সরকারের সম্পর্কটা কীরকম? সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক হবে রেসপন্সিভ কোঅপারেশন। অর্থাৎ সরকার যদি আমাদের জন্য 10% ভাবে, আমিও সরকারের জন্য 10% ভাববো। সরকার যদি আমার বিরুদ্ধাচরণ করে, সরকারের বিরুদ্ধে আমি কি হচ্ছে নামতে দ্বিধাবোধ করবো না, যেটা বিগত দিনে কোনো কর্মচারী সংগঠন সাহস দেখাতে পারতো না। সেই স্বতন্ত্রতা আমাদের কাছে আছে। এটা আমাদেরকে দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘই দিয়েছে। যে সহোদর ভাইয়ের সঙ্গে সম্পর্ক কি হচ্ছে যে রেসপন্সিভ কোঅপারেশনের মধ্যে, যে যতক্ষণ সে ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে চলবে, কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, হাতে হাত মিলিয়ে চলবো। কিন্তু সে যদি কি হচ্ছে বিমাতৃসুলভ আচরণ করে, ভ্রাতৃত্ব রক্ষার বিরোধিতা করে, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে কি হচ্ছে যে আমার সেটা রক্ষা করা আমার নিজস্ব দায় নয়। এই অর্থেই কি হচ্ছে যে বিগত দিনে কর্মচারী সমাজ এইগুলো ভাবতে পারেনি। তার কারণ কর্মচারী সমাজ বিগত দিনে আমরা আমাদের যা বয়সের যেখানটা আমরা রয়েছি, আমরা কি হচ্ছে যে ওই রাজনৈতিক দল দ্বারা পরিচালিত কর্মচারী সংগঠনকেই দেখেছি, যে দ্বারা এরা কর্মচারীর ওই রাজনৈতিক দলের তাবেদারি করে গেছে, কর্মচারীদের আখেরে লাভের কিছু। অতএব কর্মচারী যদি কি হচ্ছে যে নিজে ইউনাইটেড না হয়, নিজের দাবিটা নিজের রাস্তায় না দাঁড়িয়ে যদি না বলতে পারে সরকারকে, নিজে যদি কি হচ্ছে যে সেই স্বতন্ত্রতা বজায় রাখতে না পারে, কর্মচারী সমাজের কোনোদিন মঙ্গল হতে পারে না। সেটা দত্তপন্থ ঠেঙ্গড়িজি, যাই আমাদের এই বিএমএস এর প্রতিষ্ঠাতা, তিনি 1955 সালে সেটা বিভিন্ন বিষয় বৃত্তান্ত ঘেটে সেটাকে উদ্ধার করে দিয়ে গেছে, যে কর্মচারী সমাজ সে যদি কি হচ্ছে যে নিজের খিদে নিজে আদায় করতে না পারে, নিজের পাওনা ঘন্টা, নিজের অধিকার ইউনাইটেড হয়ে যদি নিজে আদায় করতে না পারে, ওই রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে
তাদের তাবেদারি করে কখনো আদায় করা সম্ভব নয়। তার কারণ আমরা রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘের এটাকে যদি আমরা মন্দির ধরি, আমরা যে কোনো মতাদর্শের হতে পারি, আমরা ইউনাইটেড হব একমাত্র কর্মচারী স্বার্থে, কর্মচারীর দাবি দাবার নিরিখে, কর্মচারীর স্বার্থের নিরিখে, কর্মচারীর সুরক্ষার নিরিখে। তো এই রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘের যদি মন্দির হয় এটা, এই মন্দিরে আমরা যখন প্রবেশ করব, আমাদের কি হচ্ছে রাজনৈতিক যে চিন্তাধারা, সেই জুতোটা খুলেই কিন্তু এই মন্দিরে প্রবেশ করব কর্মচারী স্বার্থে একমাত্র। এই স্বতন্ত্রতা আমাদের মধ্যে রাখা প্রয়োজন, স্বার্থ এবং সুরক্ষার নিরিখে। কর্মচারীরা বিগত দিনে ওই ছাতার তলায় থেকে কি করেছে, বিগত দিনে আমরা দেখেছি যে অফিসে অফিসে কি করেছে, তারা কর্মচারীদের যে অভাব, অভিযোগ, সেটা সরকারের কাছে পৌঁছে দেওয়ার তাদের স্পর্ধা ছিল না। বরঞ্চ কোনো কর্মচারী যদি সত্যি কথাটা তাদের সামনে তুলে ধরতো, তারা কি হচ্ছে খড়গহস্ত হয়ে যেত। এবং অফিসে অফিসে তাতে কি করে, তাতে একটা বিশেষ একটা পরিমণ্ডল তৈরি হয়েছিল, যে পরিমণ্ডলটা কি একটা থ্রেড কালচার তৈরি হয়েছে। সেই থ্রেড কালচারের কি হচ্ছে যে আমরা নিরসন করতে চাই। আমরা সাংগঠনিকভাবে একটা জায়গায় একদম সিদ্ধান্তে উপনীত হয়েছি, ওই থ্রেড কালচারের সঙ্গে যারা প্রত্যক্ষভাবে জড়িত, নট পরোক্ষ, কর্মচারীদের কিছু বাধ্যবাধকতার নিরিখে কোনো জায়গায় নাম নথিভুক্ত করতে হয়, কিছু বিশেষ পরিস্থিতিতে তাদের অবস্থান ওইভাবে রাখতে হয়, আর কিছুই নয়। তারা অপরাধী নয়। অপরাধী ওই লাইনে দাঁড়িয়ে যে সামনে দুটো তিনটে মুখ অফিসে অফিসে, তারা এই থ্রেড কালচারটাকে এখানে বলবৎ করেছে বা চালিয়ে গেছে। আমরা চাই না তাদের, তারা চুপচাপ থাকুক, চুপচাপ চাকরি করুক, সংসার করুক, বেঁচে থাকুক, সুস্থ থাকুক। কিন্তু তাদেরকে আমরা এই সংগঠনের মূল স্রোতে চাই না। তারা এখন ভেসে উঠতে চাইছে বিভিন্ন উইংস ধরে। তারা কি হচ্ছে যে আবার ফোর ফ্রন্টে